স্বাগত জানাচ্ছি প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। অমোঘ এক সত্যি জুলাই বিপ্লব। 2 বছর পেরিয়েও সেই জুলাই এখনো বিতর্কের কেন্দ্রে। বিরোধিতাকারীরা বিরুদ্ধে থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু বিপ্লবে থেকেও অনেকে এখন নানা আলোচনার জন্ম দিচ্ছেন, এটাও সত্যি। আবার এই বিপ্লবকে পকেটে পুরতে টানাটানি তো আছেই। এই বিপ্লব একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির যেমন নয়, তেমনি এত বড় বিপ্লবে একক কৃতিত্ব নেয়ার দাবিও এক ধরনের কাটাকাটির চেষ্টাও নয় কি? তাই আজকের আলোচনা করব আমরা বিতর্কে জুলাই কেন। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং ইয়থ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। দুজনকে স্বাগত জানাই আজকের স্টুডিওতে। জুলাই বিপ্লব আজকে চতুর্থ দিন। জুলাইয়ের দিন মাসটাকে আমরা আসলে পালন করি বা উদযাপন করি, যাই বলি না কেন। ডাক্তার রাকিবকে দিয়ে শুরু করি। 2 বছর পেরিয়ে গেল, জুলাই নিয়ে এখনও টানাটানি। কেউ বলছে আমার, কেউ বলছে আমার, কেউ বলছে আমার, আবার কেউ বলছে যাই হোক, সমালোচনা যারা আজকে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সেটাও জানি। জুলাইটা তো সত্যি ঘটনা না বাংলাদেশের ইতিহাসে। এটা নিয়ে বিতর্কের জন্ম কেন হয়? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ক্যালেন্ডার জুলাইটি 36 দিন। এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিতে না, এটা এখন রেভলিউশনারি হিস্ট্রিতে এখন এটা একটা জায়গা করে নিয়েছে। 36 জুলাই একটা খুব ব্র্যান্ডিং আর কি এটাকে বলে। তো জুলাই মাসে এমনি 4টি দিবস আছে। 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস, 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। সব কিছু ছাড়িয়েও জুলাই নিজের মধ্যেই মহিমান্বিত। এখন ব্যাপার হচ্ছে কি, জুলাই দুটো দিক রয়েছে। আপনি যেটা বলছেন যে বিতর্ক কেন, ফার্স্ট হচ্ছে কি জুলাইয়ের অর্জন বলি আমি আগে। অর্জন আছে এবং বিতর্কের কিছু ব্যর্থতাও আছে। অর্জনের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একটি দৈত্য ফেসিবাদকে আমরা খেদিয়ে তাড়িয়ে দিয়েছি। দিল্লির মসনদে সে ফেরত চলে গেছে এবং তার জায়গায় বাংলাদেশের মাটিতে হয়নি। মসনদে যায় না, দিল্লিতে ফেরত চলে গেছে। দিল্লি যাই হোক, সে আসবে করে আসছে না, যাই হোক। তো এখন হচ্ছে কি সে ফেরত চলে গেছে। এখন আমাদের যে তার যে ন্যারেটিভ 41 সাল পর্যন্ত যে থাকার যে বন্দোবস্ত প্রক্রিয়া, সে প্রক্রিয়া যে জুলাই হঠাৎ করে এসে যে জুলাই অকস্মাৎ বজ্রপাতের মতো যে এভাবে তার গদি উড়িয়ে দিবে, এটা কিন্তু সেও ভাবেনি, অনেকেই ভাবেনি। অনেকেই যারা এটার মধ্যে পার্টিসিপেট করেছে তারাও হয়তো ভাবতে অনেক সময় লেগেছে। তো এটা একটা বড় অর্জন। আরেকটা বড় অর্জন হচ্ছে কি, অনেকেই বলে যে জুলাইয়ের কারণে এই হচ্ছে, সে হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আমি ওইভাবে দেখতে চাই না। দেখুন, এই ধরনের গণ অভ্যুত্থানের পরে, এত বড় একটা ম্যাসাকার, একটা বড় জিনিসের পরে আমরা তো আসলে সেনাকুর মধ্যে যাইনি, আমরা গৃহযুদ্ধের মধ্যে যাইনি, দুর্ভিক্ষের মধ্যে যাইনি, এবং আমাদের একটা পিসফুল ক্ষমতা পাওয়ার ট্রানজিশন হয়েছে। এটা একটা বড় অর্জন। আমাদের অনেক কিছু হয় নাই। এবার অনেক কিছু কি হয় নাই যার কারণে বিতর্কগুলো তৈরি হচ্ছে, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে, ধরেন আমাদের ফার্স্টে হচ্ছে কি যে বিচার প্রক্রিয়াটাকে আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। সেটা হচ্ছে, ধরেন যাকে দুর্নীতির অভিযোগে বা দুর্নীতি তদন্তে যাকে আওয়ামী লীগের ফেসিবাদ বলেন, পূর্ববর্তী 17 বছরের শাসকদের মধ্যে আপনি শাস্তির ক্যাটাগরিতে আনতে পারতেন, তাদেরকে আপনি দিয়ে দিলেন হত্যা মামলা যাকে তাকে। এটা একটা বিচারকে প্রক্রিয়াকে আসলে খুব দুর্বল করেছে, একটা কারণ। সেকেন্ড হচ্ছে কি, সব কিছুই শুধুমাত্র আগস্টের বিচার, জুলাইয়ের বিচারগুলো হয়েছে, কিন্তু তার আগে 17 বছরের গুম খুনের বিচার বা নির্যাতনের বিচারটা খুব বেশি দেখা যায়নি। 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে কি, একটা গোষ্ঠী হঠাৎ করে ধনী হয়ে পড়ছে, এবং আনফর্চুনেটলি এটা মানুক আর না মানুক, যারা অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের নেতা তারাই কিন্তু ধনী হয়ে গেছে, আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা অনেকভাবে ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করবে, কিন্তু ধরেন বাংলাদেশের রাজনীতিতে ধরেন এটা নিয়ে আমি একটু থামানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে, কারণ এই যে অভিযোগগুলো আসে না, প্রমাণ তো নাই এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে অভিযোগ এসছে, প্রমাণ তো দেওয়া যায়নি। আমি প্রমাণ বলতেছি না, পারসেপশন। আমি কারোই স্পেসিফিকলি বলতেছি না এবং কোনো দলকে আমি মিন করতেছি না, কিন্তু পারসেপশনটা হচ্ছে, ধরেন বাংলাদেশের রাজনীতিতে আপনি রাজনীতি করতে প্রচুর টাকা পয়সা লাগে, হ্যাঁ, তো এটা ট্রু। এখন হচ্ছে কি, এই রাজনীতি করতে যাই আপনি যেহেতু হঠাৎ করে আপনার লাইফস্টাইল পরিবর্তন হয়েছে, সেটা মানুষের চোখে পড়েছে, এবং সাধারণ মানুষের চোখে কারণে ধরেন এটা খুব চোখে লেগেছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, আমি দোষারোপ বলতেছি না। পারসেপশনটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি, ভোটার রাজনীতি কম্প্রোমাইজ হচ্ছে কি, ধরেন ভোটের মাঠে বিএনপি মনে করেছে যে আমার জামাত এনসিপিকে ঠেকাতে হবে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ভোট লাগবে আমার। আবার আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, আওয়ামী লীগের কাছে একটু সিম্পিতি নেওয়ার জন্য এনসিপি জামাত ভোট চাইছে, 2 পক্ষেই। 3 নম্বর হচ্ছে কি, ধরেন ব্যক্তির লোভ লালসা এখানে অনেক বেশি মুখ্য হয়ে গেছে। আমি যেটা বললাম আপনাকে, এই পারসেপশন, সে কারণে অনেকে যে ধনী হয়ে পড়েছে, সেখানে অনেকের কাছে কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং যাদের কাছে কম্প্রোমাইজ করতেছে তাদের বেশিরভাগই কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টের অংশ। 5 নম্বর বিষয় হচ্ছে, ধরেন আমরা গত 17 বছরে যে হাসিনার এই যে দৈত্য বা ফেসিবাদের যে দৈত্য যে দাঁড়িয়ে গেল, সেই দৈত্যের পিছনে শুধুমাত্র পলিটিশিয়ান না, এখানে আমলাতন্ত্র বলেন, ব্যুরোক্রেসি, এখানে আপনার তার যে স্ট্রাকচার, সারফেস লেভেলে 4-5 জনের বিরুদ্ধে আমরা খুব অভিযোগ করলাম,
পুরো স্ট্রাকচারটা কিন্তু সে আগের মতো রয়ে গেল। তো আপনি যতই সংস্কার করেন না কেন, আপনার বডির হয়তো কসমেটিক সার্জারি করে হয়তো আপনার চেহারাটা বদলালেন, কিন্তু ভিতরে তো আপনার সব অর্গান সেমে রয়ে গেল। 6 নম্বর হচ্ছে কি, ধরেন এখানে অপরিপক্ক কিছু রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো কিছু বুদ্ধিভিত্তিক সমাজের মাধ্যমে, ধরেন 24 ভার্সেস 71, তারপর হচ্ছে কি অনেক কিছু, অনেকেই গোষ্ঠীগুলো করতে গিয়ে তখন হচ্ছে কি জুলাইয়ের যে মূল স্পিরিটটা, সেই স্পিরিটটা অনেকাংশে হিউম্যান হয়ে গেছে। 6 নম্বর হচ্ছে ধরেন এখানে আসলে ধরেন যে নির্বাচনের যে আরেকটা হচ্ছে কি ধরেন অপরিপক্ক যে হঠাৎ আকাশ কুসুম সংস্কার, কিছু এনজিও ভিত্তিক যে পরিকল্পনা আমাদের এখানে জোরপূর্বক বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির সাথে, আমি মেজরিটি বিএনপি বলবো যেহেতু ক্ষমতাসীন দল এবং সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, তাদের সাথে অন্যদের দূরত্ব তৈরি হয়েছে। এই কারণে আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু 2 বছর পরে জুলাই ইলেকশনে 4 মাস পরে জুলাই সনদ বলে যে কিছু আছে, এখন আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় না। লাস্ট কথা হচ্ছে কি, আমরা এই যে একটা জুলাই এত বড় একটা ঘটনা ঘটলো, এটাকে যে আপনার সাংস্কৃতিকভাবে এটাকে একটা পরিপূর্ণতা দেওয়া, এটা একটা বড় বড় একটা ঘাটতি ছিল যেটা আমরা মুক্তিযুদ্ধে পেয়েছিলাম। এখানে ঘাটতিটা কারণ কি জানেন? কারণ এখানে বেশিরভাগ যে বুদ্ধিভিত্তিক যে সোসাইটিটা, সে বুদ্ধিভিত্তিক সোসাইটি আবার ক্ষমতার ভাগীদার হতে চেয়েছে। এই কারণে আমি মনে করি ধরেন এই কারণে জুলাইয়ের এই অংশ থেকে মানে আমাদের মধ্য থেকে এই বিতর্কের জায়গাটা রয়েছে। আর একটা আপনি যে বিতর্কের কথা বলছেন, সেক্ষেত্রে আপনাকে বলি সেটা হচ্ছে পতিত ফেসিবাদ, যে পরাজিত। আপনি এটা মাথা রাখবেন, পলিটিক্সে বা যে কোনো কিছুর মধ্যে কনস্পাইরেসি থিওরিটা আসে। এখন যে পরাজিত, যে জিতে গেছে, বিজয়ী সবসময় মনে রাখবেন, ইতিহাস সবসময় বিজয়ীর ইতিহাস লেখা থাকে, পরাজিত ইতিহাস লেখা থাকে না। তো বিজয়ীর কাছে সেটা হচ্ছে মহাপরিকল্পনা, প্ল্যানিং, আর যে হেরে গেছে তার কাছে কনস্পাইরেসি, ষড়যন্ত্র, দুটো একই জিনিস। এই কারণে সে যে যারা করতেছে, আপনি যেটা বললেন অপরপক্ষ থেকে, সে অপরপক্ষটাকে ষড়যন্ত্র চোখে দেখবে, এটাকে আমরা আমল নিতে চাই না, গুরুত্ব দেওয়ার কিছু নাই। মুনিরা শারমিনকে আমি প্রশ্ন করবো নাকি উত্তর দেবেন? সরাসরি অনেকগুলো সাবজেক্ট রাকিব হাসান তোলার চেষ্টা করলেন। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক রাকিব ভাইকে শুভেচ্ছা। দেখেন, আমি যেই জুলাইয়ের কথা যদি বলি, জুলাই নিয়ে বিতর্ক, এর থেকে গুরুত্বপূর্ণভাবে আমি প্রথমে যেটা স্বীকার করতে চাই সেটা হচ্ছে যে জুলাই না হলে আজকে এখানে হয়তো আমরা এই প্যানেলটা হয়তো থাকতাম না। এক্স্যাক্টলি, এখানে তো অন্য কেউ থাকতো। আমাদের প্রত্যেকেরই, আমরা কিন্তু জুলাইয়ের এক ধরনের, আমরা জুলাইয়ের স্টেক হোল্ডার বলে যদি দাবি করি, আমরা কিন্তু জুলাইয়ের সেই অর্জনটারও একটা অংশ। আমরা কিন্তু এই দায়টা অস্বীকার করতে পারবো না যে এই সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা, তারা আমাদের মধ্যে নাই। জুলাইয়ের সবচেয়ে বড় অসুবিধার জায়গা হচ্ছে যে জুলাইয়ের স্টেক নিয়ে যে ভাগাভাগি একেবারে ইমিডিয়েট আফটার 5th অগস্ট, যেটা হলো জুলাইয়ের স্টেক নিয়ে ভাগাভাগি, কে আসলে কতটা অবদান রেখেছে, কার অবদান কতটা, এটা নিয়ে তো আসলে বিভক্তিটা শুরু হয়েছে। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় অবদান আসলে যাদের, তারা হচ্ছে শহীদরা, যারা আমাদের মধ্যে নাই, এবং যারা আহতরা, তারা এখনো পঙ্গুত্ব বরণ করেছে এবং নানানভাবে তারা আসলে এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। তো এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি নেগলেক্টেড আমাদের। আমি যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার একটা জায়গা হচ্ছে এইটা, যে মানে শহীদ পরিবারকে তারা পুনর্বাসন করতে না পারা এবং হচ্ছে এই আহতদের আসলে পুনর্বাসন সেটা করতে না পারা। কিন্তু দেখেন, এই জায়গাতে এই যে 5 আগস্ট পরবর্তী সময় আমরা যদি রাজনীতির কথা চিন্তা করি, রাজনীতিতে আমাদের আসলে মুখ্য বিষয় কী হওয়ার কথা ছিল, যে বিচার সংস্কার। তো বিচারের জায়গায় এটা কিন্তু আমি যদি বলি যে বিচার সংস্কার, এটা চাইতে কোনো রাজনৈতিক দল করতে হয় না, কিন্তু না বিচার, আমি যেটা বলছি যে বিচার দাবি করার জায়গাটা সবার দাবি, হ্যাঁ, বিচারের দাবি করা, এবং বিচার আসলে কিভাবে হচ্ছে এবং বিচারের জায়গায় যে ত্রুটি বিচ্যুতিগুলো, সেগুলো কিন্তু খানিকটা রাকিব ভাই বলেছেন, যে আসলে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করা, এটাও একটা অসুবিধা। মানে যে আসলে যেই অপরাধ করেনি তাকে আসলে সেই মানে তার হয়তো এক ধরনের দোষী করা, হ্যাঁ, এক ধরনের অপরাধ, কিন্তু তাকে অন্য একটা মামলায় আরো গুরুদণ্ড দেওয়া হচ্ছে, সেটাতে বিচারিক প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেটা তো আসলে অপবিচার, সেটা তো আসলে বিচার না। তো সেই জায়গা থেকে যদি বলি, তো এটাও একটা ব্যর্থতার জায়গা। কিন্তু আমি যেটা বলতে চাই আরো গুরুত্বপূর্ণভাবে, সেটা হচ্ছে যে আমাদের এই দায়টা আসলে কার? দায়টা হচ্ছে রাজনৈতিক দল থেকে শুরু করে, আমি সবচেয়ে বেশি দায় দিব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই বিভক্তির ক্ষেত্রে, এবং এর সাথে তো আছে আমলাতন্ত্র, মিডিয়া, ডিপ স্টেট বলে আমরা যাদের জানি সবাই। রাজনৈতিক দলগুলোর ডিপ স্টেটের অংশ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। কারণ দেখেন, আপনি যদি বলেন মিডিয়া, তো এখন তো মিডিয়ায় অনেক কিছু ডিকটেট করছে। ধরেন একটা মিডিয়া হাউসগুলো তো যেভাবে করে দখল হয়ে গেছে, সেইখানে তার বিরুদ্ধে বলতে গেলে আপনি দেখবেন যে আমাদের
সবাই তো আসলে বলে না, ধরেন পুরনো রাজনীতিবিদরা তারা একটা নেগোসিয়েশনের অংশ হিসেবে থাকে, কিন্তু যারা নতুন রাজনীতি করতে এসছে তারা কিন্তু এই ক্ষমতাকে প্রশ্ন করে এবং এই সাংবাদিকতাকে প্রশ্ন করে। তখন দেখা যায় যে তারা কিন্তু আমাদের উপর খড়গহস্ত হচ্ছে। এটা কিন্তু আমরা রিসেন্টলি দেখছি। আমি একদম নাম ধরেই বলি, আপনি যদি বলেন কালের কণ্ঠ একটা মিডিয়া বা ইস্ট ওয়েস্ট মিডিয়া, এটাকে আমি আসলে মিডিয়া মনে করি না, কারণ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী ন্যারেটিভ প্রোপাগান্ডা যে একটা মেশিন হয়ে দাঁড়িয়েছে, তারা ওই আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য যেখান থেকে যাকে পাচ্ছে তাকে নিয়ে এসে বসিয়ে একটা টক শো করছে। তারা সেই ওই কথাগুলোই বারবার করে বলছে। এগুলো তো অপতৎপরতা আছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর আসলে কি কাজ ছিল? দেখেন, যখন আসলে এই আমরা এনসিপি যখন গঠন হয়নি, তা আমরা যখন একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব, তখন এই তরুণদের রাজনীতিতে আসার জায়গাটা, এটা আসলে পুরনো রাজনীতিবিদ যারা, তারা আসলে এটা সহজভাবে মেনে নিতে পারেনি। তারা এই জায়গাতে তাদের কথা হচ্ছে যে তারা আসলে যেইভাবে করে এতদিন এক ধরনের নেগোসিয়েশনের রাজনীতি করেছে, আমি তাদের আসলে যে সংগ্রাম লড়াই তাকে ছোট করব না। বিএনপি বলেন, জামাত বলেন, তারা দীর্ঘ সময় একটা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু অসুবিধার জায়গা কোথায়? তাদের লড়াই সংগ্রামে তো সাধারণ মানুষ আসলে ওই আস্থাটা পায়নি, কারণ তারা রাজনৈতিক দল। কারণ আওয়ামী লীগ যে ন্যারেটিভটা সেট করেছে, কোন একটা আন্দোলন করে উঠলে ওটা বিএনপি জামাতের আন্দোলন হিসেবে তারা তকমা দেওয়ার চেষ্টা করেছে, এবং সাধারণ মানুষ তখন যেহেতু রাজনৈতিক দল, তারা কিন্তু সেটাতে আসলে অংশগ্রহণ করেনি। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানটাতে যেটা হয়েছে, এটা অরাজনৈতিক ব্যানারে যে ছাত্ররা সামনে ছিল, তাদের উপরে সাধারণ জনগণ ওই আস্থাটা রাখতে পেরেছে, এবং সবাই কিন্তু এর পেছনে ছিল। এখানে ধরেন আপনি বড় পলিটিক্যাল পার্টিস ইনক্লুডিং বিএনপি, আপনারা রাজনীতি এসেছেন চায়নি, চাওয়ার কথাও না, একটা নতুন দল তৈরি হবে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ চেয়েছিলাম যে আপনাদের হাত ধরে নতুন কিছু পাবো, রাজনৈতিক একটা ন্যারেটিভ না, রাজনৈতিক একটা ফ্ল্যাগ পাবো, রাজনৈতিক এক ধরনের ব্যাখ্যা পাবো, একটা নতুন পথ পাবো। পেয়েছি? আমাকে বোঝান কোত্থেকে পেলাম? ওকে, দেখেন, আপনি রাজনৈতিক একটা নতুন ব্যাখ্যা, বা আমরা যেটা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, এটা 3 আগস্টের কথা, যে আমাদের একটা নতুন রাজনীতি নির্মাণ করার একটা দায় ছিল তরুণদের উপরে। কিন্তু দেখেন, এই নতুন রাজনৈতিক নির্মাণের কথাটা আমাদের মুখ থেকে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা মুখ দিয়ে বলেছি দেখে কি এটা শুধুমাত্র আমরা এস্টাবলিশ করতে পারবো? আপনারা করে দেখাতেন না, যে দেখো আমরা করেছি, তোমরাও করো। এটাই দেখেন, এটাই ব্যাপার। দেখেন, এখানে কিন্তু যে পরিবর্তনগুলো হয়েছে, এই পরিবর্তনগুলো কিন্তু মানুষের চোখে পড়ছে না। দেখেন, কারণ এটার একটা বড় কারণ আছে। কারণ এই যে তরুণ রাজনীতিবিদ যারা, তাদের যেভাবে ক্রিমিনালাইজ করা হয়েছে বারবার করে, এই যে অভিযোগের কথা রাকিব ভাই বলছিলেন, আপনিও কিন্তু এটা কাউন্টার দিলেন, প্রত্যেকটাই অভিযোগ, কিন্তু অভিযোগটা প্রমাণ যদি হয়। আমি যদি বলি যে এখানে বিএনপির মতো পুরনো দলের বা জামাতের মতো পুরনো দলের, তাদের দেখবেন একদম টপ লিডারশিপের বিরুদ্ধে আপনি কোনো একটা অভিযোগ আসলে সেটা কিন্তু আপনি বলতেও পারবেন না, কিন্তু আমাদের তরুণ রাজনীতিবিদদের ক্ষেত্রে কিন্তু সেটা না। এখানে যদি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ আসে, বলতে পারছি, মানে এখনো তো পারছি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বলছি যে সেখানে যদি আমাদের যে কারোর বিরুদ্ধে, ইভেন আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, প্রমাণ সহ তদন্ত সাপেক্ষে সেটা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু সেখানে সবাই, আমার দলের লোকজনই সহযোগিতা করবে সবাইকে, কারণ এখানে আসলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করার যে দায়িত্ব আছে। আমি তো ব্যাখ্যা তো অবশ্যই পাবো পরবর্তীতে। আমি একটু ওই রাকিব হাসানের কাছ থেকে যে নতুন, আমি যে বললাম যে আমি এটা একটু শেষ করি যে দেখেন, তরুণরা যে নতুন রাজনীতি করার কথা বলে এই রাজনীতিতে আসলো, তারপরে কেন তাদের আবার এই পুরনো রাজনীতির দিকে যেতে হলো? কারণ দেখেন, এটা তো আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা। মানে পুরনো যে রাজনৈতিক দলগুলো, তারা আসলে যেভাবে করে, আমি এটা বারবার করে একভাবে বলি যে ধরেন একটা খেলার মাঠে, খেলা তো চলছে এখন, ফুটবল খেলা চলছে, খেলার মাঠে পুরো সিস্টেমটা হচ্ছে পুরনো। আপনি আমার সাথে যারা আমার প্রতিযোগী, তারাও হচ্ছে পুরনো মানসিকতার, এবং আমি নতুন চিন্তাধারার একজন, আমি নতুন খেলা নিয়মটা বদলাতে চাই, আমাকে আপনি নামিয়ে দিলেন, কিন্তু এখন পুরো সিস্টেমটা হচ্ছে আমার বিরুদ্ধে, এবং নতুন রাজনীতিটা নিতে বা নতুন নিয়মটা নিতে তারা প্রস্তুত না, কিন্তু আপনি আমাকে বলছেন যে তুমি এটা প্রতিষ্ঠা করো। এই নতুন রাজনীতি প্রতিষ্ঠার দায়টা আসলে শুধুমাত্র আমাদের না, রাজনৈতিক সংস্কারের জন্য সকল রাজনৈতিক পক্ষ এবং মানে সবাইকে, রাজনৈতিক দলগুলো সবারই আসলে সেই প্রচেষ্টা থাকতে হবে। এটা শুরু আমরা হয়তো করতে পারি, কিন্তু এটার জন্য প্রয়াসটা আসলে সবাই মিলে করতে হবে। জি, ডাক্তার রাকিব, আপনি যে মানুষ রুগী দেখেন, সেখানে যদি আপনি সিস্টেম চেঞ্জ করেন, ধরেন কেউ 500 টাকা নেয়, আপনি 20 টাকা দিয়ে শুরু করলেন, বা পরবর্তীতে যখন আপনার রিপোর্ট দেখাতে আসবে আপনি টাকা নেবেন না, বা বলবেন যে ঠিক আছে অনলাইনে আমি নিয়ে নেবো, এটা নতুন সিস্টেম হতে পারে না? আপনি একাই তো তৈরি করতে পারেন, শুরু করতে পারেন। এনসিপি কেন পারলো না? মানে পুরো গা ভাসিয়ে দেয়াটা কেন? আপনাকে আবারও ধন্যবাদ। আমি আগে আপার একটা কথা একটু কারেকশন করি, আপা হয়তো
জানি না আপা হয়তো মানে স্লিপ অফ টাং হতে পারে, আপা বলছিল যে মিডিয়ারা হচ্ছে ডিপ স্টেটের পার্ট। আমি ডিপ স্টেট বলবো না, মিডিয়া এস্টাবলিশমেন্টের পার্ট। ডিপ স্টেট আসলে অদৃশ্য একটা শক্তি যারা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। মিডিয়া তো আমরা এখানে ওপেনলি আসছি, ওপেন, হ্যাঁ। তো এটা আমার দিক থেকে আমি একটু কারেকশন করলাম। মিডিয়াও মানে পেছনে আছে। আচ্ছা, এটা ডিপ একটা সরাসরি স্টেটের অংশ হতে পারে হয়তো, মানে কাজে লাগে, কিন্তু ডিপ স্টেটটা আসলে সেভাবে বলা যায় না। জি, ওকে ফাইন গেল ওটা। আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপা একটা কথা বলছিল যে মানে আস্থা না পাওয়ার কারণেই আসলে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। দেখুন এখানে একটা মাথা রাখতে হবে, জুলাই কিন্তু একটা গণঅভ্যুত্থান, কোনো পলিটিক্যাল ব্যানারে হয় নাই। কিন্তু ধরেন 16-17 তারিখে যখন আন্দোলনটা ভিন্ন দিকে মোড় নিল, তখন কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি পিছনে ছিল, এবং এটা কৌশলগত। আপনি দেখেন, কারণ আপনি যেটা বলছিলেন যে, এবং কৌশলগত এটা খুব প্রমাণিত। কারণ হচ্ছে কি সব বড় দলের নেতাদেরকে সব যে অ্যারেস্ট করা শুরু করছিল, তখন নানা প্রান্ত থেকে এটাকে লিড করা হচ্ছিল, মানে কোনো সুনির্দিষ্ট লিডিং না, বিভিন্ন জায়গা থেকে। তখন একটা সময় হচ্ছে মানুষ, সাধারণ মানুষ যখন রাস্তা নেমে আসলো, তখন হাসিনার পতনটা হয়ে গেল ওটা। এখন এটার সাথে একটা মিলে আপনাকে আমি একটা ঐতিহাসিক মিল দিই। ধরেন হচ্ছে কি আমাদের যে আরব স্প্রিংটা ঘটলো তিউনিসিয়াতে কি কারণে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে কি ধরেন বেনালির যে দুঃশাসন হাসিনার মতো, তখন হচ্ছে সাধারণ একটা ঘটনা, মানে মোহাম্মদ বুয়াজিজি এক ফল বিক্রেতা, 26 বছর বয়সী এক ফল বিক্রেতা, সে হচ্ছে কি 2010 সালের 17 ডিসেম্বর আপনার সে ফল বিক্রেতা, তাকে হচ্ছে কি প্রশাসক তাকে রাস্তা থেকে উঠানোর জন্য তার গাড়ি ভাঙচুর করে তাকে গায়ের একটা চড় দেয়। সে অপমান সইতে না পেরে তখন সে হচ্ছে কি নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয়। তারপরে 4 জানুয়ারি 2011 সালে 4 জানুয়ারি তখন হচ্ছে কি তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরও তার লাশটা শহরে এনে তখন একটা গণঅভ্যুত্থান ঘটে, এবং এই স্পুলিং ও বিস্ফোরণটা পুরা আরব মিডল ইস্টে ছড়িয়ে পড়ে, এবং এখানেও সেম তাই। আপনি দেখেন আবু সাইদের পরবর্তী সবাইকে যে ট্রিগার করেছে সবকিছু। তো এক্ষেত্রে ধরেন এগুলো হচ্ছে আমি গণঅভ্যুত্থান বা জুলাইয়ের একটা হিস্ট্রিক্যাল পার্ট মিলালাম আর কি। আর একটা কথা আপনি যে বলছেন যে আপনি কেন পারলেন না, সেটা তো আমার আগের পয়েন্টে সেখানে ছিল কেন ধরেন আমি তো আপনাকে বলছি, আমি কিন্তু অভিযোগ দিচ্ছি না, আমি পারসেপশন। যখন সাধারণ মানুষ দেখতেছে যে আপনার আগের লাইফস্টাইলের সাথে এখনকার লাইফস্টাইল এক নাই, তখন মানুষ মনে করছে যে আপনি হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। কারণ পলিটিক্সে পারসেপশন ইজ এ ম্যাটার। এ কারণে মানুষ হচ্ছে আপনার প্রতি আস্থা হারিয়ে ফেললো। না হলে কিন্তু ধরেন মানুষ, সাধারণ মানুষ, আমি মানে বিএনপি আমলি জামাত বলতেছি না, সাধারণ মানুষও কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা আপনাদের পার্টিতেও আসে না, যারা বাইরে ছিল, তাদেরকেও কিন্তু গালিগালাজ করা শুরু করলো যে জুলাই আসলে একটা ব্যবসা হলো, জুলাই চেতনা বিক্রি করে হলো, আঙুল ফুলে কলা গাছ হলো। আমি পিপলের পারসেপশনটা বলতেছি। কারণ হচ্ছে কি ধরেন আপনার যখন এটা হয়েছে, কারণ কারোর সাথে আপনার কম্প্রোমাইজ করতেই হয়েছে। এই কম্প্রোমাইজ করতে যায় আপনি অনেক কিছু করতে পারেন নাই। এগুলো 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি শেষ করি, সেটা হচ্ছে ধরেন এই সংস্কারটা, আপনি যেটা বলছেন সংস্কার, ওই আপনি যেটা বলছেন না ভিজিট কম রাখা, অনলাইনে দেখা, প্রত্যেকটা সংস্কার হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। এখন হচ্ছে ধরেন সেখানে আপনার একটা পলিটিক্যাল আনার্সি যদি না থাকে, কোনো একটা গোষ্ঠী যদি আসে সবার উপর চাপিয়ে দেয়, একটা বড় স্টেক হোল্ডারকে ম্যানেজ করে, অমুককে ম্যানেজ করে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এগুলো হয় না। এটা আসলে জোরপূর্বক করতে গিয়েছিল অনেক উপদেষ্টা, আমি নামও নিতে পারি। আপনি যদি আসিফ নজরুলের কথা বলেন, আপনি যদি আলী রিয়াজের কথা বলেন, আপনি যদি বদিউল মজুমদারের কথা বলেন, ইটসেলফ মানে হিমসেলফ ডক্টর ইউনূসের কথা যদি বলেন, তো এই জোরপূর্বক করতে গিয়ে আসলে হচ্ছে ধরেন এটা জগা খিচুড়ি হয়ে গেছে। এই জগা খিচুড়ি হওয়ার কারণে মূলত হচ্ছে কি আমাদের আসলে কিছু হয় না। বাট লাস্ট আমি কথা বলি শেষ করি, লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি সংস্কারের এই বিষয়টা, মানে এই কাগজ কলমের সংস্কারের বাইরেও আমাদের আমূল সংস্কার প্রয়োজন। মানে এটা আমি এই সংস্কার, প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট আমি পড়েছি, কি কি আলোচনা হয়েছে সেটাও আমি জানি। তো এর বাইরেও আমি মনে করি ধরেন আমাদের ইকোনমি যে সংস্কার, ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস কি? ইকোনমিক ক্রাইসিস, তাই না? এখন হচ্ছে ধরেন আমাদের মতো একটা ছোট একটা কান্ট্রিতে ব্যাংক আছে 64টা প্রাইভেট ব্যাংক। ইন্ডিয়া তো বড় কান্ট্রি, ইন্ডিয়ার আছে ব্যাংক আছে 41টা। আমাদের ম্যান পাওয়ার লাইসেন্স 3000 উপরে, ইন্ডিয়ার ম্যান পাওয়ার লাইসেন্স 2200। তার মানে এত কিছু দরকার নাই। আপনাকে আমি বলি, ধরেন হচ্ছে কি আপনার একটা ছোট একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন আমাদের কিছু কিছু ব্যাংক আছে, এখন সরকারি ব্যাংক বলতেছি, নাম বলতেছি না, এই ব্যাংকগুলো তারল্য সংকট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এই ব্যাংকগুলোর হচ্ছে কি এই যে তার স্টাফদেরকে বেতন দেবে সে টাকাটা নাই। এখন কালকে যদি মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয় যে আমি ব্যাংকটা বন্ধ করে দিব, উনি চাইলে পারবে না। 1 লক্ষ লোক রাস্তায় নেমে যাবে। কারণ হচ্ছে কি আমরা জাতিগতভাবে ইমোশনালিস্ট, জাতিগতভাবে অপরচুনিটিস্ট। সুতরাং এটা আমাদের একটা মানে ইনহেরিটেন্ট প্রবলেম, এটা আমাদের একটা নৃতাত্ত্বিক প্রবলেম, অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম। সুতরাং আমরা চাইলেও অনেক কিছু পারি না, কিন্তু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, ধীরে ধীরে ডে বাই ডে এগুলো ইমপ্রুভ করা পসিবল। জি, আমরা একটু মানে একটা বিরতি নিয়ে এসে আলোচনা করতে চাই। কারণ হচ্ছে ওই যে আমি প্রথমেই মুখবন্ধে বললাম যে জুলাই যারা বিপ্লবের সঙ্গে ছিল তারাই কিন্তু জুলাই নিয়ে নানা প্রশ্ন তুলছে। তার মধ্যে উমামা একটা মন্তব্য করেছে 50 টাকা দিয়ে জুলাই সনদ বিক্রি করা হবে। এই প্রশ্নগুলো বা কেন আসে, তাতে তো মানে আপনাদের মধ্যে যে বিভাজন সেটি খুব বড় করে দেখা হয় কিনা, যে প্রশ্নটিকে রেখে গিয়েছিলাম। ধরেন 2-1 মানুষ, উমামা ফাতেমার নাম বললাম, কদিন আগে ইয়েমেনি হোটেলের থেকে একটা অভিযোগ আসলো, এইগুলো এনসিপিকে একটা বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দেয় কিনা? আমি এনসিপির কথা বললাম না, জুলাই বিপ্লবীদেরকে করে কিনা প্রশ্নবোধক চিন্তা। দেখেন, প্রথমত উমামা ফাতেমার এটা আসলে আমি জানি না সে আসলে কোন জায়গা থেকে কথাটি বলেছেন। উনি তো আসলে জুলাই গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ ফেস ছিলেন, এবং উনি পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনিও ছিলেন, এবং এই জায়গা থেকে দেখা গেছে যে ঐক্যটা বিনষ্টের
পেছনে একটা বড় দায়িত্ব আসলে তারও নিতে হবে, কারণ সে জুলাই গণ অভ্যুত্থানের পরে সেই সর্বপ্রথম বলেছে যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে দেওয়া দরকার। সেখানে যেখানে আসলে যে সমস্যাগুলো ছিল সেগুলো আসলে অ্যাড্রেস না করে, যেহেতু তিনি তখন দায়িত্বশীল ছিলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তো সুতরাং সেই জায়গা থেকে জুলাই এর বিভক্তির একটা বড় দায় কিন্তু তারও নিতে হবে। আমি জানি না ব্যক্তিগত জায়গা থেকে ওনার আসলে কোনো পাওয়া না পাওয়ার অসুবিধা আছে কিনা, সেখান থেকে আউট অফ গ্রাজ উনি এটা বলেছেন কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এনসিপির ব্যাপারে ধরেন একটা রাজনৈতিক দলের তো আসলে নানান ধরনের অভিযোগ আসবে, সেগুলো কিন্তু যেমন ইয়েমেনি হোটেলের কথা যেটা বললেন, সেখানে কিন্তু আমাদের যেহেতু আমাদের দলের একজনের বিরুদ্ধে, কেন্দ্রীয় একজন সদস্যের বিরুদ্ধে এই অভিযোগটি, আমরা কিন্তু একটা ইনস্ট্যান্ট একটা তদন্ত কমিটি গঠন করে এখানে কিন্তু আমরা ওই ব্যাপার নিয়ে আমাদের একটা টিম কাজ করছে এবং এটা খুব দ্রুত আমরা এটা প্রেস রিলিজের মাধ্যমে এটা জানাবো যে এটার আসলে ব্যাপারে আমাদের সাংগঠনিক সিদ্ধান্তটা কি। সুতরাং যে কোনো অভিযোগ আসলেই কিন্তু সেটা আমরা আমলে নেওয়ার চেষ্টা করি। এখন আপনি যদি বলেন যে জুলাইয়ের বিভক্তি আসলে যেটা বললাম যে আসলে যে আলোচনাটা আমরা করছিলাম সেটা হলো এই যে ন্যারেটিভের একটা রাজনীতি। ভাই বারবার করে বলছিলেন, রাকিব ভাই, যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক বড় লোক হয়ে গেছি, এই যে একটা পারসেপশন। দেখেন, আমার লাইফ তো চেঞ্জ হয় নাই, এবং দেখা গেছে যে আমি আগেও যেরকম ছিলাম এখনও আমার একই অবস্থা। আপনাদের গাড়িতে চড়ে, আমার তো নিজের গাড়িও নাই, আপনাদের চ্যানেলের গাড়িতে চড়ে আমার আসতে হয় চ্যানেলে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা অনেক বেশি পারসেপশন। এবং দেখেন, এটাও আমি বলবো যে পুরনো রাজনীতিবিদদের এক ধরনের সংকীর্ণতা এখানে আছে। কেন বলেন তো? ধরেন আমরা এক সময়, আমি এই কথাটা এখন বারবারই বলছি, সেটা হচ্ছে যে যারা আসলে পুরনো রাজনীতিবিদ, তাদের তো আসলে একটা লড়াই সংগ্রামের একটা ইতিহাস আছে। তাদের জেল জুলুম, যেহেতু বিএনপির কথা যদি বলি স্পেসিফিকলি, বিএনপি বড় দল, তাদের নেতাকর্মী বেশি, তারা জেল জুলুমের শিকার হয়েছে। গত 15 বছর ফ্যাসিবাদী আমলে তারা অনেক জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। এবং তারপরে আজকে এই সময় এসে তারা সরকার গঠন করেছে এবং তারা অনেকেই মন্ত্রিপরিষদে আছে। কিন্তু এখন অসুবিধার জায়গাটা, যখন তরুণরা আমরা আসলাম রাজনীতি করতে এবং ন্যাশনাল পলিটিক্সে আসলাম, আমরা এই সময় তাদের সাথে একই সাথে বসে টকশো করছি, একই জায়গাটা শেয়ার করতে হচ্ছে, এই রাজনৈতিক স্ফিয়ারটাই শেয়ার করতে হচ্ছে। আমাদের অনেকেই অভ্যুত্থান থেকে উঠে আসা নেতারা, তারা সংসদে কথা বলছে। এই যে একটা জেনারেশন গ্যাপ, তাদের একটা সংকীর্ণতা আমি যেরকম দেখি, যে এরা কেন আমাদের সাথে এখন আসবে, আরও শিখতে হবে, আরও জানতে হবে, তো আপনারা শেখান, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে একটা ব্যাপার যে তরুণদের আসলে ওয়েলকাম করা, এবং দেখেন একটা ছোটোখাটো কোনো একটা বিষয়ে দেখা গেছে যে ধরেন সিলেটের বানিয়াচংয়ের কোনো একজন সমন্বয়ক, তখন তো সবাই সমন্বয়ক, আন্দোলনের সময় কিন্তু এটা তো অর্গানিক একটা মুভমেন্ট, এখানে তো আসলে একটা খুব সংগঠিত মুভমেন্ট ছিল না যে সমন্বয়ক আমরা সবাইকে সারা বাংলাদেশে আমরা চিনি। বানিয়াচংয়ের ধরেন একজন ছাত্রনেতা, একজন সমন্বয়ক, যে নিজেকে নিজে সমন্বয়ক হিসেবে ঘোষণা করেছে, সে কোন দলের আমরা জানি না, কিন্তু সে একটা দুর্নীতির মধ্যে সে গেছে, সেই দায়ও কিন্তু এনসিপি নিতে হয়েছে। এবং দেখেন, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের 3 জন উপদেষ্টা ছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার, যত ধরনের ব্যর্থতা, সব দায় কিন্তু এনসিপি নিতে হয়েছে। সুতরাং এই যে ব্যর্থতার কথা বলছেন আপনি, নিতে হয়েছে কারণ হচ্ছে এনসিপির কথা নাকি সরকার চলতো, এই যে অনেকে তো বলেছে, এই যে অনেকেই বলেছে নাকি, কিন্তু দেখেন অন্তর্বর্তী বলেছে যে আমরা যা বলতাম তাই সরকার, না, এটা তো আসলে আপনারা ভুলভাবে আমার মনে হয় যে মিসইন্টারপ্রেট করছেন সেখানে হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই সেখানে যখন আমাদের প্রতিনিধিরা ছিলেন, তাদের কাছে তো আমাদের যাওয়ার একটা অ্যাক্সেস ছিল, এটা তো খুব সত্য। কিন্তু এখন আমরা যাই বলতাম তাই হতো, ব্যাপারটা কিন্তু তা না। এবং আমি খুব গুরুত্বপূর্ণভাবে এটা স্পষ্ট করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারও এমন একটা সরকার ছিল, মনে হয় যে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, এটার এই একটা কথার উপরে ডিপেন্ড করে আসলে এত বড় একটা পারসেপশন ঘটে গেছে যে এনসিপি যা বলতো তাই হতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল সর্বদলীয় সরকার, না হলে তো এই বিএনপি সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন তখন স্ট্যান্ডিং অ্যাডভাইজার এবং অ্যাটর্নি জেনারেল, তারা তো আসলে এখানে মন্ত্রিত্ব পেতেন না, তাই না? তো সুতরাং এটা আসলে একটা সর্বদলীয় সরকার ছিল। এবং আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারে অনেকেই বলে, আমি বলি না, যে জামায়াত এবং বিএনপির অনেক বেশি প্রভাব ছিল। তো সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে পারসেপশনের একটা বড় জায়গা আছে, যেটা আসলে এই তরুণ রাজনীতিবিদদের ওই পারসেপশনের ভিত্তিতে, কোনো তথ্য প্রমাণ না, পারসেপশনের ভিত্তিতে তাদের জাজ করা হয়েছে, এবং এটা আমার কাছে অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। ডাক্তার হাসান, আপনার কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা সময় শুনেছিলাম না, ওয়েল উইশার অনেকে আমাদেরকে গাড়ি দিয়েছেন নিরাপত্তার স্বার্থে, কিন্তু নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি সংসদ দাঁড়িয়ে বলেছেন যে আমি একটা ভাড়া গাড়িতে চলি, এখনও ভাড়া দিতে পারিনি। মানে পারসেপশনগুলো কি খুব বেশি প্রভাব ফেলেছে কিনা এই জুলাই বিপ্লবীর, অথবা যারা পারসেপশন তৈরি করেছেন, যারা বিরোধী পক্ষ, মানে যারা এই জুলাই আন্দোলনে ক্ষত নিয়ে পালিয়ে গেছে বা যাই বলি না কেন, তারাই এটা ছড়াচ্ছে কিনা আমি জানি না।
দেখুন, আমি নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা আমি সত্য মিথ্যার দিকে যাচ্ছি না। আপনি ওনাদের কথায় যদি আসেন, ধরেন হান্নান মাসুদের কথা। হান্নান মাসুদ নিজস্ব একদম লাইভ ইন্টারভিউতে বলেছেন যে ওনাদের বাড়ি সবচেয়ে ভাঙা ঘরটা ওনার বাবা এত টাকা বেতন চাকরি পায়, টিন দিয়ে পানি পড়ে। পরে আবার দেখা গেল যে উনি এত টাকার হচ্ছে আপনার বিল্ডিং করলেন, এ করলেন, সে করলেন। ইভেন একটা পডকাস্টে এসে বলছেন যে উনি নির্বাচনী হলট নামে এত টাকা দেখাইছেন। তো আগে ওনার এটা ছিল, খুব বেশি না, 6 মাস 1 বছর পর উনি আবার তখন বলতেছেন যে আমি কোচিং করে এত টাকা বানাই ফেললাম। একটা উদাহরণ। সেকেন্ড হচ্ছে ধরেন সাজিদ আলমের একটা ইন্টারভিউ। সাজিদ আলম বলেছেন যে আমরা থাকার জায়গা ছিল না, হলে ছিলাম, মানে এ ধরনের কথাবার্তা, আমার একুরেট সেন্টেন্সটা মনে নেই। তারপর আবার কিন্তু দেখেন 70-80 জন নিয়ে আপনার সে পূর্ণ বন্দোবস্ত স্টাইলে আপনি একটা প্র্যাডো গাড়িটারে নিয়ে আপনি শোডাউন টোডাউন করলেন। দেখেন আপনাদের কথার মধ্যে কিন্তু মানে অনেক কন্ট্রাডিক্টরি, অনেক গ্যাপ আছে। তো সুতরাং আমি ইন জেনারেল আপনাকে আমি দোষারোপ করতেছি না, মানে আই এম অলসো ওয়েল উইশার অফ এনসিপি। তো সেই জায়গা থেকে আমি বলতেছি ধরেন মানে আপনাদের দুজনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেতা। একজন তো এমপি হলেনি, আরেকজন তো উনিও সংসদ ইলেকশন করেছেন, কাছাকাছি গিয়ে হেরে গেছেন। তারপরও ওনারা খুব আন্দোলনে খুব নোন ফেস। এখন এই দুজন মানুষের কথাবার্তা যদি ধরেন জেনারেল পাবলিক, সাধারণ মানুষ, মানে তারা কোনো নির্দলীয় লোক, একেবারে খেটে খাওয়া মানুষ যদি দেখে, তাহলে তার মাথায় মনস্তাত্ত্বিক কি ঠেকবে বলেন, আপনি বলেন। আমার মূল সেন্টেন্সটা ছিল এরকম, বা আমার আর্গুমেন্টের জায়গাটা ছিল এরকম যে এই পারসেপশনটা হচ্ছে কি মানুষের হিট করেছে। এই কারণে নাহিদ ইসলামকে বলতে হয় যে দেখেন আমার বেতন দিতে পারি না, ড্রাইভারের ভাড়া গাড়িতে চড়তে হয়, নাহলে আপার এগুলো বলার কোনো দরকার নেই, আপা এগুলো এসে বলতে হচ্ছে, কারণ কেউ না কেউ তো এটা করেছে। এবং যারা করেছে তারা কিন্তু, কারণ মানুষ কেন আপনাকে দোষারোপ করতেছে, কারণ হচ্ছে আপনারা তো বলছেন যে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি চাই। এখন বাংলাদেশের পলিটিক্স এটা হয় চিরাচরিত কালচার, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, বামরাও করে, তারপর হচ্ছে কি আপনার এই মানে জাতীয় পার্টি করে, সব দলে করে। এখন আপনি যে নতুন বন্দোবস্ত মানুষকে উপহার দিবেন, তার মানে হচ্ছে আপনার চেঞ্জ থাকা দরকার। চেঞ্জ তো নাই, আবার হচ্ছে আপনার কথার মধ্যে আপনার কন্ট্রাডিক্টরি। এই কারণে আমি মনে করি ধরেন এই জায়গাগুলো হচ্ছে কি মানে একটা সাইডের কারণে হচ্ছে ধরেন মানুষ আপনাদেরকে মানে আপনি যতই এখন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করেন না, ভাই কেউ আপনাকে স্পেস দিবে না, আপনাকে স্পেস করে নিতে হবে। ধরেন জাতীয় দলে কি আপনাকে কেউ আইনাকে আপনার ঢুকাই দেয়? খুব কম। আর আইনে ঢুকাই দিলে আপনি 2বার 3বার টিকতে পারবেন না। তখন আপনাদের টকশোতে ধরেন না আপনি একজন লোককে আপনি খুব খাতির করে আনছেন, যদি পারফর্ম না করতে পারেন 3 দিন তারপর রাখবেন না। তো পলিটিক্সও তাই, আপনাকে তো স্পেসটা করে নিতে হবে, আপনার পলিটিক্সটা নিজেকে করে নিতে হবে। এগুলো একটা। আরেকটা কথা হচ্ছে, কারণ আমার এটা বলাটা উচিত না, কিন্তু আমি একজন ওলিশ হিসেবে বলতে চাই এনসিপির রাজনীতিটাকে নিয়ে। এনসিপি ধরেন অনেকেই মনে করেছিল যে জামাতের সাথে জোটের কারণে মানে সাধারণ পিপল যারা হচ্ছে ধরেন আওয়ামী লীগ তো পালিয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু মানুষ তো মুক্তিযুদ্ধকে ধারণ করে, আওয়ামী লীগের লোক ছাড়াও মুক্তিযুদ্ধকে ওন করে, বা তারা নির্দলীয় লোক, বা আওয়ামী লীগ থাকলে হয়তো সফট আওয়ামী লীগের হিসেবে ভোট দিত। তারা হচ্ছে নতুন মেরুকরণ খুঁজছে, নতুন স্পেস খুঁজছে। তো তারা মনে করছে যে এনসিপি তাহলে আমাদের একটা বড় ভরসার জায়গা হতে পারে। কিন্তু যখন আপনি দেখেন এই জামাতের সাথে আপনি সেই পুরনো স্টাইলে ভাগ বাটোয়ারাতে চলে গেলেন, তখন এখানে প্রতারিত হলো। একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে কি, এটা আমার বলাটা উচিত না, আমি তারপরে বলছি, সেটা হচ্ছে ধরেন আমার কাছে মনে হচ্ছে, কারণ এনসিপির মানে 90-95% নেতাদেরকে আমি খুব আগে থেকে চিনি এবং সবার সাথে আমার খুব ক্লোজ রিলেশন। তো সেই জায়গা থেকে আমি বলি এনসিপি ধরেন এই সবাই ধরেন আপাও নিরাপদ সড়ক আন্দোলন করেছিলেন, ডাকসু ইলেকশন করেছিলেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামরা ছিলেন। কিন্তু এটা মনে রাখতে হবে আপনার প্রত্যেকটা আন্দোলন ছিল স্টুডেন্ট কেন্দ্রিক, ক্যাম্পাস কেন্দ্রিক, টিএসসি কেন্দ্রিক, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, রাইট? কিন্তু এখন দেশ কেন্দ্রিক না, এখন দেশ কেন্দ্রিক না। এখন হচ্ছে আপনি যখন পলিটিক্যাল পার্টি গঠন করছেন, মানে হচ্ছে ধরেন আপনার রাষ্ট্রের ইকোনমি কি, রাষ্ট্রের পলিসি কি, রাষ্ট্রের স্ট্র্যাটেজি কি, ভূ রাজনীতি কি, সব বিষয় আপনাকে ডিল করতে হবে। এই জায়গায় আমি মনে করি যে ওনার একটা বড় ঘাটতি রয়েছে, কারণ ওনার হচ্ছে কি সে বেরিয়ে থেকে বেরোতে পারছে না। সে এখনো ঢাকা ইউনিভার্সিটি, সে এখনো টিএসসি, সে এখনো বড় ভাই তত্ত্ব, সে এখনো জোন তত্ত্ব, এটা আসলে ওনাদেরকে অনেক বেশি হ্যাম্পার করছে। একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে ফিরি, তারপর আলোচনা কন্টিনিউ করছেন। মুনিরা শারমিন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে জুলাই একজন ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো দলের নয়, সবার। এখানে ওই যে জুলাই নিয়ে কাড়াকাড়ি চলে, আমরা যদি জুলাই না করতাম তাহলে আজকে প্রধানমন্ত্রী হতেন না। এই ডায়লগটা আমরা বেশ শুনেছি। একটু ব্রডার অর্থে ভাবা যায় না? তাহলে তো আর বিতর্কটা আসলে সেভাবে আসতো না, কারণ সাধারণ মানুষ এই জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হলে আন্দোলন কখনোই সফল হতো না। আসলে আমার মনে হয় যে এই জুলাই আন্দোলনে যার যতটুকু স্টেক, এটা আসলে দেওয়া উচিত, উদারভাবে দেওয়া উচিত, রাজনৈতিক দলগুলোরও দেওয়া উচিত। আচ্ছা আপনি বলেন তো, উদারভাবে কি রাজনৈতিক দলগুলো এটা ভাবতে পারে না যে হ্যাঁ ছাত্ররা আসলে এই কাজটা অসম্ভবটা সম্ভব করেছে তার সামনে? হ্যাঁ, এবং দেখেন আজকে কি করেছে, আজকে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন আমরা যদি অন্তরালে না থাকতাম, আমরা যদি আমি যদি গুম না হতাম, তারপরে প্রধানমন্ত্রীর কথা বলছেন যে উনি যদি বিদেশ না থাকতেন তাহলে এটা হতো না। তো আপনি যেভাবে করে বলছেন সেই কার্পণ্য তো তাদের মধ্যেও দেখা যায়। তারা পুরনো রাজনৈতিক দল, তারা বড় রাজনৈতিক দল, কিন্তু তাদের মধ্যেও কিন্তু এই জায়গাটা আছে। দেখেন তারা আসলে যখন যেই কাজটা মানে রাজনৈতিক দল হিসেবে করতে পারেনি, সেখানে কিন্তু আসলে ছাত্র জনতা এই অভ্যুত্থানটা সফল করেছে, তারা বেনামে পেছনে ছিল। এখানে সবার একটা এফোর্ট আছে। সুতরাং এই কারাকারির রাজনীতি কিন্তু আসলে সব জায়গা থেকেই আমার মনে হয় যে মানে সমূলে উৎপাটন
করা উচিত এবং প্রত্যেকেরই আসলে মানে উদারভাবে আসলে সবার মানে যে স্টেকটা সেটা দেওয়া উচিত। এখন এখানে যদি অসুবিধা যেটা আমি বললাম যে পুরনো রাজনৈতিক দলগুলোর যে অসুবিধা সেটা হচ্ছে যে নতুনদের এখানে যদি ক্রেডিটটা দেওয়ার ক্ষেত্রে যদি কার্পণ্য করে তাহলে আমার মনে হয় যে এটা আদতে রাজনীতির ক্ষতি এবং রাজনৈতিক যে সংস্কৃতি যে পরিবর্তনের আশায় আমরা এই জুলাই গণ অভ্যুত্থানটা করেছিলাম সেটার ক্ষতি। কারণ এই যদি কার্পণ্য থাকে যে এবং ক্রেডিটবাজির জায়গাটা থাকে যে এখানে আমরাই আসলে সব আমরাই এখানে কারো একলার অবদান না, এখানে সবার অবদান, এটা বলেন কারো একার অবদান না এটা যেরকম সত্য, কোনো ব্যক্তির অবদান না এটা যেরকম সত্য, এখানে আসলে সবাইকে সেই যার যার স্টেকটা সেটা দিতে হবে। সুতরাং এখানে আমার মনে হয় যে এই ভাগাভাগির থেকে গুরুত্বপূর্ণভাবে এখানে অনেক ক্ষেত্রেই দেখেন এই যখন আমরা বলি যে এই তরুণদের আসলে আমি বলছি যে আনওয়েলকাম করা হয়, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চাই। দল হিসেবে আমি এইটা খালি একটু বলি যে বিএনপি আসলে কতজন তরুণকে আসলে সংসদে নিতে পেরেছে। আমি খুব গর্ব বলে সবসময় বলি যে একজন মানসুরা আপা যিনি আমাদের সহযোদ্ধা, আমাদের সাথে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তিনি সংসদে আজকে। কিন্তু আপনি দেখেন যে যেই রাকিব ভাই ছাত্রদলের যে নয়ন ভাই তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে একদম সরাসরি অংশগ্রহণ করেছে। তারা এখনো গাড়ির পিছে দৌড়াচ্ছে নেতাদের, এবং এমন নেতাদের গাড়ির পিছে দৌড়াচ্ছে যারা কিনা এই আওয়ামী লীগের সাথে নানানভাবে নেগোসিয়েশনে তারা কিন্তু 15 বছর ক্ষমতায় মানে তাদের সাথে ক্ষমতার ভাগাভাগি করে টিকেছিলেন। সুতরাং সবার কথা বলছি না, কিন্তু কেউ কেউ তো ছিল। সুতরাং সেই জায়গা থেকে আমি যদি বলি যে তরুণদের কিন্তু তাদের দলের তরুণদেরও তারা কতটা সামনে আনছে। এবং আমি যদি বলি আমার খুবই প্রিয় রাকিব ভাইদের মতো তরুণদের কেন আসলে তারা ওয়েলকাম করছে না। সুতরাং এটা আসলে আমাদের একটা জেনারেশনাল গ্যাপ। এই জেনারেশনাল গ্যাপের জায়গা থেকে যতটা আমরা সরে আসতে পারবো এবং পুরনো রাজনীতিবিদরা এই তরুণদের রাজনীতিতে আসার ক্ষেত্রে যত তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন না করবে, তাদের নানানভাবে নেগেটিভলি ফ্রেম না করবে, আমার মনে হয় সেটাই আমাদের রাজনীতির পরিবর্তনের জন্য ভালো। আমরা তো রাজনীতির পরিবর্তনটা করতে চাই। যেই গাড়ির বহরের কথা ভাই বললেন, আপনি দেখেন বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, সেই সংস্কৃতিতে তো আমরা চাই না এরকম গাড়ির বহর। কিন্তু সেই গাড়ির বহর যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে করছেন, সকল রাজনৈতিক নেতারা করছেন এবং কোটি কোটি টাকা এই নির্বাচনের কেন্দ্রিক ব্যয় করছেন, তখন আমাদের শুধুমাত্র যখন আপনি বলবেন খালি হাত পা দিয়ে ছেড়ে দাও এবং এদের হচ্ছে জিতে আসো, সেটা তো সম্ভব হয় না। রাকিব কি বলবো বলেন? ওই জায়গাটায় আমি যে পরিবর্তন আসলে কিভাবে হবে, আর ওই যে জুলাই নিয়ে কারাকারি, এটা বন্ধ কি আদৌ হবে কিনা? 71 নিয়ে একসময় কারাকারি ছিল, এখনো আছে, জুলাই নিয়েও আছে, এভাবেই চলবে কিনা? আমার মনে হয় জুলাই নিয়ে একটু মনে হয় বলা উচিতও, আমাদের একটু ক্রেডিট নেওয়া উচিত আমাদের তরুণদের। 71 নিয়ে তো একটা প্রজন্ম প্রচুর ক্রেডিট নিয়েছে। আমার মনে হয় জুলাই নিয়ে ক্রেডিট নিতে তো অসুবিধা না, আমাদের সবার ক্রেডিট এখানে। এটা তো আসলে মানে এটা তো কেউ এককভাবে দাবি করতেছে না, ছাত্র জনতা বলে সবার উপরে ছেড়ে দিচ্ছে না। জনতা মানে তো পুরো বাংলাদেশের নাগরিক। মানে আমরা যে হাসিনার আমলে তো আমরা নাগরিক ছিলাম না। মানে ধরেন আপনি ভোটের কথা বাদ দেন না, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পেরে তো মানুষ 100 বার ভাবতো, কতবার এডিট করা লাগতো। স্ট্যাটাস দেওয়ার কারণে তো আপনার খাদিজাকে দিনের পর দিন জেলে থাকতে হলো, পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি, তাই না? এখনো তো স্ট্যাটাস দেওয়ার কারণে অনেকের মামলা হচ্ছে কিছু, ঠিক আছে, কিন্তু আমরা সেই সংস্কৃতি আসতেছে না যে কাউকে তুলে নিয়ে আসছে, অনেকে ধরে নিচ্ছে, জবাব দিতে নিউজ করার কারণে আমরা সেটা কোনো নিন্দা জানিয়েছি। শুধু তাই না, ওনার যতগুলো অপকর্ম আছে সবগুলো অপকর্ম নিন্দা জানিয়েছি। কিন্তু এই যে গুণগত পরিবর্তনটা আমাদের দেখতে হবে। আমরা এই ক্ষেত্রে ধরেন যে পরিবর্তনটা ধরেন ওভারনাইট হবে না, কখনোই হবে না। তো একটা বিবর্তনের মধ্যে দিয়ে সবকিছু যেতে হয়। তো আমরা মনে করি ধরেন বিবর্তনটা হবে খুব ইজিলি এবং স্মুথলি হবে যদি আমরা সকলেই যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে থাকি। এই যে ক্যারেক্টারাইজেশনের কথা বলছেন, একজন অপরকে দোষারোপ করা, এটা পুরনো স্ট্রাকচার, পুরনো কালচার। আবার আপনি দেখেন এই যে আপনার ব্যর্থতা আপনি অন্য দিকে ঢাকতে যাচ্ছে, এটাও ঠিক না। ধরেন আজকে একটা উদাহরণ দিই আপনি, আজকে সকালবেলা আর্জেন্টিনা কেপে খেলা হয়েছে। এখন ধরেন কোনো কারণে যদি আর্জেন্টিনা হেরে যেত, আপনি পুরো মাঠে যদি স্ট্রাকচারটা দেখেন, সেখানে দেখবেন আর্জেন্টিনার প্লেয়াররা 90 মিনিট পর খুব হাঁপাই গেছিল। কারণ হচ্ছে কি, খুব গরম ওয়েদার। এতদিন আর্জেন্টিনা একটু কোল্ড ওয়েদারে খেলছে, কিন্তু আর্জেন্টিনা প্রফেশনাল টিম, হারলেও তারা কোনোদিন বলতো না যে বিশ্ব চ্যাম্পিয়ন টিম, বলতো না যে আমরা এই ওয়েদারের কারণে কেপের মতো হেরে গেছি। এই প্রফেশনালিজমটা আমি মনে করি যে ফুটবলের থেকে, এই ফুটবল মাস বিশ্বকাপ থেকে, ফুটবলে যেরকম হাইড্রেশন ব্রেক দেয়, আমরা এরকম হাইড্রেশন ব্রেকে আছি, ডিহাইড্রেট হয়ে তারপর হচ্ছে কি আমরা এগুলো নিয়ে ভাবা উচিত। এবং আমরা মনে করি ধরেন এই জুলাইকে ধরেন আমরা ভাষার মাস ফেব্রুয়ারিকে আমরা কালচারালি যেভাবে সেলিব্রেট করি, মার্চ মাসকে যেভাবে সেলিব্রেট করি, ডিসেম্বরকে যেভাবে সেলিব্রেট করি, জুলাই আমাদের একটা পার্ট। জুলাই পার্ট না হলে জুলাই 36 জুলাই হতো না। এখানে আমরা মনে করি জুলাইকে আমাদের জিয়ে রাখতে হবে। কিন্তু যে জিনিসটা যখন এটা কিনে আবার মেতে থাকলে হবে না, আমরা সামনে মুভ ফরওয়ার্ডে যেতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমরা অতীতের দিকে ফিরতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, তাহলে পিছনে 56 বছর যা পারিনি, আমি মনে করি আগামী 28 বছর অর্ধেক যদি কমে আনি, আগামী 28 বছরে আমাদের অনেক সম্ভাবনাময় একটা মানে অপরচুনিটি রয়েছে। কারণ না হলে তার আনোয়ার ইব্রাহিম বলতো না যে আমার বন্ধু মহাজাদু জানে। জাদুটা তো আসলে আমার বন্ধু বলতে বাংলাদেশকে বুঝিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের কাছে সেই জাদুটা বাংলাদেশ সঠিক জায়গায় অ্যাপ্লাই করবে। তাহলে মনে করি যে আমরা এই পরিবর্তনের হাওয়াটা দেখতে পারবো এবং সত্যিকারের জুলাই স্পিরিটটা তখন সেখানে দাঁড়াতে হবে। মুনিরা শারমিন, শেষ কথা।
শেষ কথা এটাই যে আসলে এই যে জুলাইয়ের বিভক্তি এবং আমরা জুলাইয়ের পরবর্তীতে যেটা দেখলাম যে 71 এবং 24কে যেরকম মুখোমুখি করার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। 71 আমাদের অস্তিত্ব, জুলাইও আমাদের একটা স্বাধীনতার একটা জায়গা। সুতরাং সেই জায়গা থেকে এই বিভক্তি যত কমে আসে, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারা যেহেতু সরকারে আছে, বিএনপি বড় দল, তারা সরকারে আছে, তাদের কিন্তু এই সবাইকে একটা প্ল্যাটফর্মে আনারও একটা একদম দায় আছে। পরিষ্কার। মনিরা শারমিন এবং ডাক্তার রাকিব আল হাসান, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাকে, আমাদের আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের প্রযুক্তি বাংলাদেশ। ডিবিসির সঙ্গে থাকবেন।